আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি অ্যাডভোকেট মাসুদুর রহমান বোনাফাইড ল একাডেমির পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। প্রিয় বার কাউন্সিল পরীক্ষার্থীগণ, বার কাউন্সিল পরীক্ষায় আপনি কিভাবে পাশ করবেন, কিভাবে পড়তে হবে আপনাকে, এবং দণ্ডবিধির ৩৭৮ থেকে ৩৮২ ধারায় চুরি সংক্রান্ত যে বিষয় আছে সেটা কিভাবে আপনি পড়বেন, আজ আমি সেটাই আলোচনা করব। তার মানে হচ্ছে বার কাউন্সিল পরীক্ষায় পাশ করতে হলে আপনাকে পড়তে হবে মূল আইন, বিয়ার অ্যাক্ট। মূল আইনটা আবার এমনভাবে পড়তে হবে যাতে এখান থেকে যেভাবেই প্রশ্ন আসুক আপনি উত্তর করতে পারেন। আশা করি আমার এই লেকচারটি শুনলে আপনারা এই বিষয়টা আরও ভালোভাবে উপলব্ধি করতে পারবেন। তাহলে আলোচনা শুরু করি। দণ্ডবিধির ৩৭৮ ধারায় চুরির সংজ্ঞা প্রদান করা হয়েছে। সেখানে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির দখলে থাকা অস্থাবর সম্পত্তি তার সম্মতি ছাড়া অসাধুভাবে গ্রহণ করার অভিপ্রায়ে উক্ত সম্পত্তি স্থানান্তর করে, তাহলে সেই ব্যক্তি চুরি করেছে বলে গণ্য হবে। এই সংজ্ঞাটি আপনারা পড়ে থাকেন, কিন্তু এখান থেকে যখন প্রশ্ন আসে আপনারা অনেকেই পারেন না। কেন পারেন না? কারণ এই সংজ্ঞাটুকু পড়লেই যথেষ্ট নয়। আপনাকে এই সংজ্ঞা ভালোভাবে বুঝতে হলে ব্যাখ্যা পড়তে হবে, উদাহরণগুলো পড়তে হবে। শুধু তাই না, এই সংজ্ঞার মধ্যে যে উপাদানগুলো আছে প্রত্যেকটা উপাদান আপনাকে আলাদা করে বুঝতে হবে। সেই কাজটাই আমরা করব। প্রথমে আমরা দেখি, আমি যে সংজ্ঞাটা বললাম সেখানে আমি বলেছি কারো দখলে থাকা। তার মানে হচ্ছে কোনো সম্পত্তি যদি কোনো ব্যক্তির দখলে থাকে তাহলে তার চুরির বিষয়বস্তু হয়, যদি দখলে না থাকে তাহলে চুরির বিষয়বস্তু হয় না। তার মানে হচ্ছে যে সম্পত্তি কারো দখলে নেই সেই সম্পত্তি চুরি করা যায় না, সহজ হিসাব। দ্বিতীয়ত বলছে এই সম্পত্তিটা হবে হচ্ছে অস্থাবর সম্পত্তি। কোন ধরনের সম্পত্তি? মুভেবল প্রপার্টি, যেমন মোবাইল, ল্যাপটপ, তারপর হচ্ছে গহনা, টাকা ইত্যাদি। পক্ষান্তরে স্থাবর সম্পত্তি, জমি, বাড়ি, এগুলো কিন্তু চুরির বিষয়বস্তু হবে না, কারণ স্থাবর সম্পত্তি চুরি করা যায় না। তৃতীয় যে উপাদান সেটা বলছে সম্মতি ছাড়া, অর্থাৎ যে ব্যক্তির দখলে আসছে যে সম্পত্তি সেই ব্যক্তির সম্মতি ছাড়া কি করতে হবে? সম্পত্তিটি নিতে হবে। তাহলে তিনটা উপাদান পেলাম। চতুর্থ উপাদান বলছে যে অসাধুভাবে, অর্থাৎ খারাপ ইচ্ছা, খারাপ অভিপ্রায় সম্পত্তিটি আপনি নেবেন। আর পঞ্চম উপাদান হচ্ছে মুভ করা, স্থানান্তর করা। তার মানে আউট অফ পজেশন, মুভেবল প্রপার্টি, উইদাউট কনসেন্ট, ডিসঅনেস্টলি মুভ, এই যে পাঁচটা উপাদান, এই পাঁচটা উপাদান যখন থাকবে তখন সেটা চুরি বলে গণ্য হবে। কোনো একটা উপাদান যদি মিসিং হয় তাহলে সেটা চুরি হিসেবে গণ্য হবে না, অর্থাৎ তার চুরির বিষয়বস্তু হবে না। এখন এই পাঁচটা উপাদান আছে কিনা এটা কিন্তু প্রত্যেকটা ঘটনাতে আপনাকে বিবেচনা করতে হবে, ভালোভাবে খেয়াল করতে হবে। আবার আমরা এই পাঁচটা উপাদানের যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে সেই শব্দগুলোর ভালোভাবে বোঝার জন্য দণ্ডবিধির ৩৭৮ দ্বারা যে পাঁচটা ব্যাখ্যা আছে সেগুলো এখন আলোচনা করব। প্রথম ব্যাখ্যাতে বলা হয়েছে, মাটির সাথে যা কিছু যুক্ত থাকে তা চুরির বিষয়বস্তু হয় না, অর্থাৎ অ্যাটাচ টু দ্য আর্থ হলে তা চুরির বিষয়বস্তু হয় না। মাটি থেকে যখন সেটা বিচ্ছিন্ন করা হয় তখন তা চুরির বিষয়বস্তু হয়। তার মানে হচ্ছে মাটির সাথে যুক্ত থাকলে তা চুরি করা যাবে না, যখন মাটি থেকে বিচ্ছিন্ন করা হয় তখন তা চুরি করা যায়। যেমন গাছ, বৃক্ষ, তার মানে হচ্ছে এগুলো মাটির সাথে যুক্ত থাকে, আর যখন এই মাটির সাথে যুক্ত আছে, অ্যাটাচ টু দ্য আর্থ আছে, তখন সেটা চুরির বিষয়বস্তু না। কিন্তু যখনই আপনি গাছটা কেটে ফেলবেন তখন তা চুরির বিষয়বস্তু হবে। দ্বিতীয় ব্যাখ্যা বলা হয়েছে, এই যে বিচ্ছিন্ন করা হলো সেটা যখন মুভ করা হবে, স্থানান্তর করা হবে, তখন তা চুরি করা হয়েছে বলে গণ্য হবে। তৃতীয় ব্যাখ্যায় বলা আছে, যদি কোনো বস্তুর প্রতিবন্ধকতা অপসারণ করা হয় এবং যদি কোনো বস্তু থেকে তা বিচ্ছিন্ন করা হয়, অন্য কোনো বস্তু থেকে তা বিচ্ছিন্ন করা হয়, তাহলে সেটা স্থানান্তর করা হয়েছে বলে গণ্য হবে এবং যে ব্যক্তি কাজটা করলেন তিনি স্থানান্তর করেছেন বলে গণ্য হবে। আর চতুর্থ ব্যাখ্যায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি কোনো জন্তুকে হাঁটায় কোনো দিকে, অর্থাৎ মুভ করায়, সেক্ষেত্রে সেই জন্তুর সাথে যদি কোনো
সম্পত্তি বা মূল্যবান দ্রব্য সেগুলো যদি মুভ করে তাহলে ওই ব্যক্তি ওই সম্পত্তি স্থানান্তর করেছে বলে গণ্য হবে। যেমন কোন একটা প্রাণীর পিঠে আপনার মূল্যবান দ্রব্য আছে, আপনি ওই প্রাণীটিকে মুভ করালেন, সাথে সাথে কি হবে, ওই মূল্যবান দ্রব্যটি মুভ করবে, যেহেতু তার পিঠে আছে, সুতরাং আপনি ওই মূল্যবান দ্রব্যটি মুভ করেছেন বলেই গণ্য হবে। আপনি বলতে পারবেন না যে না আমি তো এই গহনাগুলো আনিনি, আমি তো এই মূল্যবান দ্রব্য আনিনি, আমি অমুকের গরুটাকে এনেছি, আমি অমুকের ঘোড়াটাকে এনেছি, এটা বলার সুযোগ থাকবে না। পঞ্চম ব্যাখ্যায় বলা হয়েছে যে কনসেন্ট বা সম্মতি হতে পারে এক্সপ্রেস, হতে পারে ইমপ্লাইড, অর্থাৎ প্রকাশ্য সম্মতি থাকতে পারে, আবার অপ্রকাশ্য সম্মতি থাকতে পারে। এই যে 5টি উপাদানের আবার আমরা 5টা ব্যাখ্যা পড়লাম দণ্ডবিধির 378 ধারা। এখন আমরা এই 378 ধারায় মোট 16টি উদাহরণ আছে, সেই উদাহরণগুলো পড়ব। যখন আমরা চুরির সংজ্ঞা পড়লাম, চুরির ব্যাখ্যা পড়লাম, অর্থাৎ 378 ধারার ব্যাখ্যাগুলো পড়লাম, তারপর যখন আমরা উদাহরণগুলো পড়ব তখন আশা করি এই চুরির বিষয়টা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। তারপর আমরা শাস্তিগুলো পড়ব। আর এইভাবে যখন আপনি পড়বেন, যেভাবেই প্রশ্ন আসুক না কেন আপনি কিন্তু উত্তর করতে পারবেন। আরেকটি বিষয়, উদাহরণগুলো কিন্তু অনেক সময় পরীক্ষায় হুবহু তুলে দেওয়া হয়। তার মানে হচ্ছে যত বেশি উদাহরণ আপনি পড়বেন, যেমন আপনার কনসেপ্ট ক্লিয়ার হবে, পাশাপাশি পরীক্ষায় আপনি হুবহু প্রশ্ন কমন পেতে পারেন। বোনাফাইড ল একাডেমি আপনাদের জন্য যে কোর্সের আয়োজন করেছে, সেই কোর্সে এভাবেই প্রত্যেকটা আইন ধরে ধরে বেয়ার অ্যাক্ট মূল আইন পড়ানো হবে এবং প্রত্যেকটা আইনেই এরকম করে প্রত্যেকটা ধারার পূর্ণাঙ্গভাবে পড়ানো হবে। সেই ধারার গুরুত্বপূর্ণ শব্দ বা উপাদানগুলো আপনাদেরকে পড়ানো হবে আলাদা করে গুরুত্ব দিয়ে, ব্যাখ্যা থাকলে ব্যাখ্যা পড়ানো হবে এবং উদাহরণগুলো পড়িয়ে দেওয়া হবে। যখন আপনি এভাবে পড়বেন তখন কিন্তু আপনার পড়াটা বুঝতে আর কোনো অসুবিধা হবে না। বোনাফাইড ল একাডেমি আপনাদের জন্য যে কোর্সটি চালু করেছে, সেই কোর্সে আপনারা ভর্তি হলে সেখানে এমসিকিউ এবং রিটেন দুটো একসাথে পড়তে পারবেন, অর্থাৎ এমসিকিউ রিটেন দুটো একসাথে। আর এই কোর্সের কোর্স ফি হচ্ছে 18,000 টাকা। আপনি যদি ভর্তি হন তাহলে 3,000 টাকা ছাড় পাবেন, অর্থাৎ বর্তমানে ভর্তি হলে আপনি 3,000 টাকা ছাড় পাবেন। কোর্স ফি হবে 15,000 টাকা। আর 15,000 টাকা দিয়ে ভর্তি হলে আপনি এমসিকিউ রিটেন কোর্সই করতে পারবেন না, শুধু এমসিকিউ এবং রিটেনের যে বোনাফাইড ল একাডেমির ম্যাটেরিয়ালস আছে সেগুলো সম্পূর্ণ ফ্রিতে পাবেন। যারা ভর্তি হতে ইচ্ছুক, ক্যাপশনে যে মোবাইল নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হতে পারবেন। আমরা এখন দণ্ডবিধির 378 ধারার উদাহরণগুলো দেখব। প্রথম উদাহরণে বলা হয়েছে ক, ক্ষয়ের দখলে থাকা একটি বৃক্ষ বা গাছ অসাধুভাবে নিয়ে যাবার উদ্দেশ্যে কর্তন করে, অর্থাৎ গাছটা কেটে ফেলে। ক, চুরি করেছে বলে গণ্য হবে। এখানে খেয়াল করেন, আমরা যে উদাহরণ পড়েছি অ্যাটাচ টু দ্য আর্থ, মাটির সাথে যুক্ত, সেই বিষয়টা কিন্তু এই উদাহরণে এসেছে। গাছটা মাটির সাথে যতক্ষণ যুক্ত ছিল ততক্ষণ তা চুরির বিষয়বস্তু ছিল না, যখনই সেটা মাটি থেকে বিচ্ছিন্ন করা হয়েছে তখনই তা চুরির বিষয়বস্তু হিসেবে গণ্য হয়েছে। দ্বিতীয় উদাহরণে বলা হয়েছে কয়ের পকেটে কুকুরের জন্য টোপ রাখে, সেই কুকুরের মালিক হচ্ছে আবার খ। কয়ের ইচ্ছা হচ্ছে ক্ষয়ের সম্মতি ছাড়াই ক্ষয়ের কুকুরটাকে সে অসাধুভাবে নিয়ে যাবে, এই উদ্দেশ্যে সে টোপ রেখেছে। দেখেন, ক কিন্তু টোপ রেখেছে ক্ষয়ের কুকুরের জন্য, কুকুরটাকে সে ধরে আনেনি, স্পর্শ করেনি, জাস্ট টোপ দিয়ে সে কুকুরটাকে নিয়ে এসেছে, এটাও চুরি হিসেবে গণ্য হবে। কারণ এখানে 5টা উপাদানই আছে। দেখেন, কুকুর দখলে ছিল কার? ক্ষয়ের। তারপর ক্ষয়ের সম্মতি ছিল না। কুকুর কোন ধরনের সম্পত্তি? মুভেবল প্রপার্টি। কিভাবে নিয়েছে? অসাধুভাবে নিয়েছে আর মুভ করেছে, হাত দিয়ে স্পর্শ না করেই কিন্তু সে মুভ করেছে, তাহলে সে এখানে চুরি করেছে বলে গণ্য হবে। তাহলে 5টা উপাদানই কিন্তু এখানে ফুলফিল হয়েছে, পূর্ণ হয়েছে। তৃতীয় উদাহরণে বলা হয়েছে ক, একটি ষাঁড় গরু দেখতে পায় যার পিঠে মূল্যবান দ্রব্য ছিল, সেই ষাঁড় গরুটাকে নির্দিষ্ট দিকে ধাবিত করার জন্য সে টোপ দেয় এবং সেই ষাঁড় গরু নির্দিষ্ট দিকে ধাবিত হয়। এই যে ষাঁড় গরুকে যে যখনই সে নির্দিষ্ট দিকে ধাবিত করেছে তখনই সে চুরি করেছে বলে গণ্য হবে। কারণ কয়ের উদ্দেশ্য কি? ষাঁড় গরুর পিঠে থাকা যে মূল্যবান দ্রব্য সেগুলো নেওয়া, গহনা বা অন্য কিছু যাই থাকুক। এখানে কিন্তু
সেই মূল্যবান গহনা বা দ্রব্য সে হাতে স্পর্শ করেনি। কি করেছে? সে ষাঁড় গরুর মাধ্যমে এটা মুভ করিয়েছে, যেটা ব্যাখ্যা 4-এ উল্লেখ করা আছে। যদি কোনো ব্যক্তি কোনো জন্তুকে হাঁটায়, সেই জন্তুর মাধ্যমে যদি এরকম হয় যে কোনো মূল্যবান দ্রব্যও স্থানান্তর হয়, তাহলে সেই ব্যক্তি সেই মূল্যবান দ্রব্য স্থানান্তর করেছে বলে গণ্য হবে। 4 নম্বর উদাহরণে বলা হয়েছে ক খকে একটি প্লেট জিম্মা দেয়, দখলে কার আছে? ক এরই আছে। খর দায়িত্ব দেখাশোনা করা, কিন্তু খ কি করে? সেই প্লেটটি নিয়ে পালিয়ে চলে যায়, সে চুরি করেছে বলে গণ্য হবে। কেন? কারণ সম্পত্তি কার দখলে ছিল? কয়ের। তার কাছ থেকে কোনো সম্মতি না নিয়েই অসাধুভাবে এই সম্পত্তিটি সে স্থানান্তর করেছে, এর জন্য খ চুরি করেছে বলে গণ্য হবে। 5 নম্বর উদাহরণ দেখব, যেখানে বলা হয়েছে ক ভ্রমণকালে অর্থাৎ ঘুরতে যাবে কোথাও, ঘুরতে যাওয়ার আগে খ যিনি হচ্ছে পণ্যাগার রক্ষক অর্থাৎ পণ্য দেখাশোনা করেন, গুদাম ঘরের দায়িত্ব পালন করেন, খকে ক একটা সম্পত্তি দেখাশোনার দায়িত্ব দিলে সে ভ্রমণে চলে গেল। খ কি করলো? সেই সম্পত্তি, সেটা হতে পারে গহনা, সেটা নিয়ে স্বর্ণকারের কাছে গেল এবং বিক্রয় করে দিল। এখানে খ চুরি করেছে বলে গণ্য হবে কি? খুব ভালোভাবে খেয়াল করতে হবে। উত্তর হচ্ছে যে না, খ চুরি করেনি। তাহলে সে কি করেছে? সে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করেছে। চুরি কেন হলো না? খেয়াল করেন, আমি শুরুতেই বলেছিলাম 5টা উপাদানের প্রত্যেকটা উপাদান কি করতে হবে? ফুলফিল করতে হবে। যদি কোনো একটা উপাদান মিসিং হয়, তাহলে সেটা হয়তো কোনো অপরাধী হবে না, অথবা চুরির অপরাধ না হয়ে অন্য কোনো অপরাধ হবে। এখানে সম্পত্তিটি কার দখলে ছিল? খয়ের দখলে ছিল, কারণ ক তাকে দেখাশোনার দায়িত্ব দিয়ে ভ্রমণে গিয়েছে। খ কিন্তু কয়ের দখল থেকে সম্পত্তি নেয়নি। আর চুরির একটা অপরিহার্য শর্ত কি? অন্যের দখল থেকে সম্পত্তিটি নিতে হবে। যেহেতু সম্পত্তিটি ক্ষয়ের নিজেরই, অর্থাৎ অপরাধী যে তার নিজের দখলেই ছিল, সে তো অন্যের দখল থেকে এটা নেয়নি, এর জন্য এটা চুরি হিসাবে গণ্য হবে না। এই উদাহরণটি যারা বুঝেছেন তারা হয়তো এটা খেয়াল করবেন যে 5টা উপাদানের বিষয়টা কেন গুরুত্বপূর্ণ। বাকি 4টা উপাদান মিললেও সেটা চুরি হবে না যদি একটা উপাদানও মিসিং থাকে। এরপরে 6 নম্বর উদাহরণে দেখা যায়, যেখানে বলা হয়েছে যে ক ক্ষয়ের বাড়িতে যায় এবং ক্ষয়ের দখলে থাকা একটি আংটি ক্ষয়ের বাড়ির টেবিলে দেখতে পায় এবং সেটা ক্ষয়ের সম্মতি ছাড়াই অসাধুভাবে নিয়ে আসে। ক চুরি করেছে বলে গণ্য হবে, কারণ চুরির 5টা উপাদানই কিন্তু এখানে পরিপূর্ণ হয়েছে বা ফুলফিল হয়েছে। 7 নম্বর উদাহরণে আমরা দেখতে পাই, যেখানে বলা হয়েছে যে ক একটি আংটি হাইওয়ে রোডে দেখতে পায় এবং সেটা সে অসাধুভাবে নিয়ে নেয়। ক কি চুরি করেছে? উত্তর হচ্ছে না, ক চুরি করেনি। কেন? হাইওয়ে রোডে পড়ে আছে, এটার মালিককে, এটার দখলে কার জানা নেই, নির্দিষ্ট ব্যক্তির দখলে নেই, সুতরাং এটা চুরি হবে না। এটা হবে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, কিন্তু চুরির অপরাধ হবে না। যেটা আমি কিছুক্ষণ আগেই বলেছি, যদি কোনো সম্পত্তি কোনো ব্যক্তির দখলে না থাকে তাহলে সেটা চুরির বিষয়বস্তু হিসেবে গণ্য হয় না। এরপরে 8 নম্বর উদাহরণে আমরা দেখতে পাই যে ক ক্ষয়ের বাড়িতে গেল, ক্ষয়ের বাড়িতে একটি আংটি দেখতে পেল এবং সেই আংটিটি সে এমন জায়গায় লুকিয়ে রাখলো যেখানে কেউ খুঁজে পাবে না। আর সাথে সাথে সে কেন নিল না? নিলে তাহলে তো সন্দেহ করতে পারে সবাই যে সেই চুরি করেছে। এই সন্দেহ যাতে না করে এজন্য সে ক্ষয়ের বাড়িতে সেটা লুকিয়ে রাখলো এবং অগোচরে, অর্থাৎ যাতে কেউ খুঁজে না পায়। তার ইচ্ছে কি? পরবর্তীতে আংটিটি সে নিয়ে যাবে। এখানে ক চুরি করেছে বলে গণ্য হবে। এবং কখন চুরি করেছে? এই যখনই সেটা সে এমন জায়গায় লুকিয়ে রেখেছে যেখান থেকে কেউ খুঁজে পাবে না। এরপর আমরা 9 নম্বর উদাহরণ দেখতে পাই, ক একটি ঘড়ি মেরামত করার জন্য, ঘড়ি রেগুলেট করার জন্য আপনার একজন ঘড়ি মেরামতকারীর কাছে দিল। সে ব্যক্তি তার দোকানে সেটা নিয়ে গেল। পরবর্তীতে ক ওই ব্যক্তির নিকট থেকে ঘড়িটি ছিনিয়ে আনলো। ঘড়ি মেরামতকারী দাবি করলো যে সে তার কাছে টাকা পাবে, আর ক দাবি করলো যে আমি তোমাকে ঘড়ি মেরামত করতে দিয়েছি কিন্তু তুমি এখনো মেরামত করোনি, আর আমি তোমার কাছে এটা বন্ধ করে রাখিনি, এটা আমার ঘড়ি, আর এটা আমি নিয়ে যাব। এই উদ্দেশ্যে সে সেটা ছিনিয়ে আনলো। ক কি চুরি করেছে? উত্তর হলো না, ক চুরি করেনি। কেন? কারণ হচ্ছে এখানে ডিসঅনেস্টি নেই, অসাধুভাবে সেটা এখানে নেই। হ্যাঁ, সে কি করেছে? অনধিকার প্রবেশ করেছে,
সে হয়তো আক্রমণও করেছে, সেগুলোর অপরাধ হবে, কিন্তু চুরির অপরাধ হবে না। কারণ আমি আমার একটা সম্পত্তি কাউকে দিলাম রেগুলেট করার জন্য, আমি সেটা রেগুলেট করার আগে যদি সেটা নিয়ে আসতে চাই, সেটা আমার অধিকার আছে নিয়ে আসার। এক্ষেত্রে আনার জন্য যদি আমি অবৈধভাবে প্রবেশ করি, আক্রমণ করি, সেটা অপরাধ হবে, কিন্তু চুরির অপরাধ হবে না, কারণ আমার সম্পত্তি আমি নিয়ে এসেছি। এরপরে পরবর্তী উদাহরণে বলা হয়েছে ক ঘড়ি মেরামত করার জন্য ক্ষয়ের দোকানে দিল, খ ঘড়িটি মেরামত করলো, ক খকে এই মেরামতের যে মূল্য সেটা না দেওয়ার জন্য অর্থাৎ ঠকানোর জন্য ক্ষয়ের অলক্ষ্যে অর্থাৎ খ নেই এমন একটা সময় গিয়ে ক্ষয়ের অনুমতি ছাড়া ঘড়িটি নিয়ে আসলো। ঘড়ির মালিক কিন্তু ক, তবু ক চুরি করেছে বলে গণ্য হবে, কারণ কয়ের এখানে ইচ্ছাটা কি? অসাধু ইচ্ছা, যে খকে তার যে মজুরি মূল্য সেটা সে দিবে না। পরবর্তী উদাহরণটা আমরা দেখতে পাই, যেখানে বলা হয়েছে ক একটি ঘড়ি বন্ধক রাখলো ক্ষয়ের কাছে, এই বন্ধকের টাকা না দেওয়ার জন্য সে কি করলো? ক্ষয়ের অলক্ষ্যে ঘড়িটি নিয়ে আসলো। আগের উদাহরণের সাথে মিল আছে, একই রকম এটা অপরাধ হবে। আগে ছিল মেরামতের বা মজুরির বিষয়টা, আর এখানে হচ্ছে বন্ধকের টাকা। আমরা অনেক সময় বন্ধক রাখি, গহনা বন্ধক রাখি, তো আপনি একটা সম্পত্তি যখন বন্ধক রেখে তার কাছ থেকে টাকা নেবেন এবং আপনার উদ্দেশ্য কি? তাকে সেই টাকাটা না দেওয়া, এই কারণে আপনি যদি সেই তার অনুমতি ছাড়া সেই মূল্যবান দ্রব্যটি নিয়ে আসেন, সেটা চুরি হিসেবেই গণ্য হবে। 12 নম্বর উদাহরণ দেখবো আমরা। 12 নম্বর উদাহরণে বলা হয়েছে যে ক একটি মূল্যবান দ্রব্য ক্ষয়ের নিকট থেকে এই উদ্দেশ্যে নিয়ে আসে যে পরবর্তীতে খ যদি এটা পুনরুদ্ধার করতে চায় তার কাছ থেকে সে টাকা নেবে, তাহলে ক চুরি করেছে বলে গণ্য হবে। খেয়াল করেন, এটা আমরা অনেক সময় করে থাকি যে আপনার পরিচিত জনের একজন মোবাইল আটকে রাখি, লুকিয়ে ফেলি, যে তাকে আমি মোবাইলটা দিব যদি সে আমাকে টাকা দেয়। এই যে এই উদ্দেশ্যে যখন আপনি মোবাইলটা নিয়ে নিলেন, আপনি কিন্তু চুরি করেছেন বলে গণ্য হবে। কেন? আপনার উদ্দেশ্য কি? যে টাকা দিলে আপনি মোবাইল দিবেন। তার মানে কি? মোবাইলটা আপনি লুকিয়ে ফেলেছেন, আপনি নিয়ে নিয়েছেন, সেটার বিনিময় হিসেবে আপনি টাকা নেবেন। এই যে এই ইচ্ছা, এই অভিপ্রায় যখন আপনি সেটা লুকিয়েছেন বা নিয়ে নিয়েছেন, আপনি চুরি করেছেন বলে গণ্য হবে। 13 নম্বর উদাহরণ আমরা দেখব, যেখানে বলা হয়েছে যে ক তার বন্ধু ক্ষয়ের লাইব্রেরিতে যায় এবং সেখান থেকে একটি বই নিয়ে আসে পড়ার জন্য। তার মানে এখানে কয়ের উদ্দেশ্য কি? কয়ের অভিপ্রায় কি? বই আনবে, পড়বে এবং ফেরত দিয়ে দিবে। এবং ক মনে করে যে ক্ষয়ের একটা আপনার অপ্রকাশ্য সম্মতি আছে, অর্থাৎ ইমপ্লাইড কনসেন্ট আছে যে তার বই নিয়ে সে পড়তে পারবে। খেয়াল করে দেখেন, এইখানে কিন্তু অপরাধ হবে না। কেন অপরাধ হবে না? কারণ এখানে ডিসঅনেস্টি নেই, আবার ইমপ্লাইড কনসেন্ট আছে, এক্সপ্রেস না থাকলে ইমপ্লাইড কনসেন্ট আছে। যেহেতু এইভাবে সে নিয়ে এসেছে, এর জন্য এটা চুরি হিসাবে গণ্য হবে না। 14 নম্বর উদাহরণ আমরা দেখতে পাই যে ক গয়ের স্ত্রীর কাছে কিছু ভিক্ষা চাইল এবং গয়ের স্ত্রী তার স্বামীর কিছু মূল্যবান দ্রব্য ককে দিয়ে দিল এবং ক মনে করল যে তার স্বামীর কনসেন্ট আছে এগুলো দেওয়ার ক্ষেত্রে। এই ক্ষেত্রে ক চুরি করণী মর্মে গণ্য হবে। কেন? কারণ যেহেতু গয়ের স্ত্রীর কি আছে, এইরকম ক্ষমতা আছে এগুলো দিয়ে দেওয়ার, স্বামীর কাছ থেকে সম্মতি আছে, এই কারণে এটা অপরাধ হবে না। 15 নম্বর উদাহরণে বলা হয়েছে ক ক্ষয়ের উপপত্তি, অর্থাৎ আপনার হচ্ছে তার সাথে কয়ের সাথে ক্ষয়ের একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক। এরকম অবস্থায় ক ক্ষয়ের নিকট কিছু মূল্যবান দ্রব্য চাইল, যেগুলো হচ্ছে ক্ষয়ের স্বামীর, এবং ক্ষয়ের স্বামীর নিকট থেকে এইরকম কোনো সম্মতি নেই বা অনুমতি নেই যে সেগুলো সে ককে দিতে পারে। এমতো অবস্থায় এটা যদি ক জেনে এইভাবে ক্ষয়ের নিকট থেকে সেই সম্পত্তিগুলো নেয়, তাহলে ক চুরি করেছে বলে গণ্য হবে। আর সর্বশেষ 16 নম্বর উদাহরণে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি সরল বিশ্বাসে অন্য কোনো ব্যক্তির নিকট থেকে কোনো সম্পত্তি নিয়ে আসে নিজেকে মালিক ভেবে, বা যদি সেখানে গুড ফেইথ থাকে, তাহলে সেটা চুরি হিসেবে গণ্য হবে না। যেমন আমরা অনেক সময় হয় ভুলক্রমে এটা আমার সম্পত্তি বা আমার জিনিস ভেবে নিয়ে আসি আমি, যেটা তো আমার ইচ্ছাটা কি? সরল বিশ্বাস আমার যে আমি এখানে অসাধুভাবে কারো সম্পত্তি নিচ্ছি না, আমার সম্পত্তি আমি নিচ্ছি, বা এটা আমি পাওয়ার অধিকারী, এটার হক আছে আমার, এরকমটা মনে করে যখন আমি নিয়ে আসবো, সেটা কিন্তু অপরাধ হিসেবে গণ্য হবে না। অর্থাৎ সরল বিশ্বাস বা গুড ফেইথ থাকলে সেটা অপরাধ হিসেবে গণ্য হয় না। প্রিয় বার কাউন্সিল পরীক্ষার্থীগণ, এই যে আমরা আলোচনা করলাম দণ্ডবিধির 378 ধারার সংজ্ঞা, তারপর ব্যাখ্যা, এরপর 16টি উদাহরণ, এর মানে হচ্ছে কি?
চুরি থেকে আপনার এখন যেভাবে প্রশ্ন আসুক আপনি পারবেন। কেন পারবেন? কারণ চুরি থেকে এই 16টি উদাহরণের মধ্যে থেকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসবে, নামগুলো পরিবর্তন হবে, ঘটনা একটু পরিবর্তন করা হবে, এভাবেই তো সাধারণত প্রশ্ন আসে। অথবা যদি একটা এই 16টা ঘটনার মধ্যে বা 16টা উদাহরণের বাইরে থেকেও প্রশ্ন আসছে, সেটা আপনি পারবেন যদি আপনি দণ্ডবিধির 378 ধারার উপাদানগুলো খুব ভালোভাবে বুঝেন। যেটা আমি বারবার বলেছি যে সংজ্ঞাটা পড়ে 5টা উপাদান খুব ভালোভাবে বুঝতে হবে, ব্যাখ্যা সহ। ব্যাখ্যাগুলো গুরুত্বপূর্ণ। তা আমার এই আলোচনা থেকে আশা করি আপনারা এটা বুঝতে পারবেন যে চুরি থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে, আর চুরি থেকে কি যেভাবে প্রশ্ন আসুক আপনি আশা করি পারবেন। আর আরেকটি বিষয় আমি যেটা বারবার বলছি যে আপনাকে পাশ করতে হলে এভাবেই পড়তে হবে, প্রত্যেকটা আইনে এভাবেই পড়তে হবে। মূল আইনের মূল ধারাটা আগে পড়তে হবে, সেখান থেকে গুরুত্বপূর্ণ শব্দগুলো আগে বাছাই করতে হবে, ব্যাখ্যা থাকলে ব্যাখ্যা পড়তে হবে, উদাহরণ থাকলে উদাহরণ পড়তে হবে। গাফিলতি করা যাবে না। আমরা উদাহরণ পড়তে চাই না, অথচ উদাহরণগুলো কেন দেওয়া হয়েছে? যে সংজ্ঞাটা প্রদান করেছে সেটাকে স্পষ্টকরণের জন্য, সেটাকে বোঝানোর জন্য। তা আপনি শুধু উদাহরণ আপনি পড়লেন না, আপনি শুধু গদবাধা শুধু ধারাটা মুখস্থ করলেন, সংজ্ঞাটা মুখস্থ করে পরীক্ষার হলে যাবেন আর পেরে যাবেন, বিষয়টা এরকম না। যারা বার কাউন্সিলের ভালো প্রস্তুতি নিতে চান, ভালোভাবে প্রস্তুতি নিতে চান, তারা এভাবেই পড়বেন। আর বোনাফাইড ল একাডেমি আপনাদের জন্য এরকমভাবে পড়ানোর জন্য একটা কোর্স আয়োজন করেছে, যেখানে এমসিকিউ এবং রিটেন পড়ানো হবে এবং এভাবে বেয়ার অ্যাক্ট ধরে ধরে পড়ানো হবে। প্রত্যেকটা বিষয়, সংজ্ঞা, ব্যাখ্যা, উদাহরণ, এর বাইরেও যদি কোনো বিষয় থাকে, যেমন অনেক সময় থাকে কিছু ধারার গুরুত্বপূর্ণ কেস রেফারেন্স, সেগুলো পড়ানো হবে। কোর্স ফি হচ্ছে 18,000 টাকা। যারা এখন ভর্তি হবেন তারা 3,000 টাকা ছাড় পাবেন, 15,000 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন এমসিকিউ কোর্স, রিটেন কোর্স। শুধু তাই না, এই কোর্সে ভর্তি হলে আপনি বোনাফাইড ল একাডেমি কর্তৃক প্রকাশিত 4,000 টাকা মূল্যের এমসিকিউ এবং রিটেনের যে লেকচার শিট, মডেল টেস্ট এবং হ্যান্ড নোট আছে, সেগুলো সম্পূর্ণ ফ্রিতে পাবেন। যারা ভর্তি হতে ইচ্ছুক, ক্যাপশনে যে মোবাইল নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হতে পারবেন। আমরা চুরির বিষয়ে সম্যক একটা ধারণা নিলাম। এখন আমরা দেখব চুরির অপরাধের শাস্তি কি। 379 ধারায় চুরির শাস্তি বলা হয়েছে অনধিক 3 বছর কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড। এই কারাদণ্ড হতে পারে সশ্রম বা বিনাশ্রম, যে কোনো বর্ণার কারাদণ্ডের কথা বলা আছে। 380 ধারায় বলা হয়েছে যে বাসগৃহে চুরি করার শাস্তি। এখন এই বাসগৃহে চুরি করার শাস্তি আপনি শুধু যদি এইটুকুনি পড়েন তাহলে কিন্তু পড়াটা কমপ্লিট হলো না। আপনাকে পড়তে হবে এভাবে: মানুষ বসবাস করার জন্য অথবা কোনো সম্পত্তি রাখার জন্য কোনো বাড়ি, কোনো তাঁবু বা কোনো জাহাজ, এরকম জায়গায় যদি কেউ চুরি করে তাহলে তার শাস্তি হবে যে কোনো বর্ণনার 7 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড। খেয়াল করেন, এখানে শুধু বাড়ির কথা কিন্তু বলা হয়নি। তাঁবু যেখানে মানুষ বসবাস করে, বা জাহাজ বা ভেসেল যেখানে মানুষ বসবাস করে বা সম্পত্তি সংরক্ষণ করে, সেখানে যদি কেউ চুরি করে তাহলে তার শাস্তি হবে 7 বছর কারাদণ্ড। 381 ধারায় বলা হয়েছে ক্লার্ক অর সার্ভেন্ট যদি চুরি করে তাহলে শাস্তি হবে যে কোনো বর্ণনার 7 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড। অর্থাৎ চুরির মাত্রাটা বাড়ছে, শাস্তিও কিন্তু বাড়ছে। সাধারণ চুরির ক্ষেত্রে 3 বছর, বাসগৃহে করলে 7 বছর, আবার ক্লার্ক অর সার্ভেন্ট যাদেরকে মানুষ বিশ্বাস করে তারা যদি চুরি করে শাস্তিটা বাড়বে কত বছর? 7 বছর। আর 382 ধারা বলা হয়েছে চুরি করার সময় অথবা চুরির প্রস্তুতির জন্য যদি কেউ এরকম করে যে কাউকে আঘাত করবে, কাউকে বাধা দিবে বা কাউকে আটক করে রাখবে, এরকম ইচ্ছা বা অভিপ্রায় বা এরকমভাবে যদি প্রস্তুতি নিয়ে চুরি করে বা চুরিকৃত মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার সময় যদি সেই ধরনের কাজ করে তাহলে তার শাস্তি হবে 10 বছর সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড। 382 ধারায় 2টা উদাহরণ আছে, সেখানে এটা আরো স্পষ্ট করা হয়েছে। যেমন একজন ব্যক্তি যদি চুরি করে পকেটে পিস্তল রেখে, যে এই উদ্দেশ্যে যদি তাকে বাধা দেওয়া হয় তাহলে সে কি করবে? আঘাত করবে বা হত্যা করবে। তাহলে এইভাবে প্রস্তুতি নিয়ে যখন সে চুরি করবে তখন সে 382 ধারার অপরাধ করেছে বলে গণ্য হবে। আবার আরেকটি উদাহরণ আছে এরকম, একজন ব্যক্তি কারো পকেট মারবে এবং এটার জন্য সে কি করে? তার সাথে আরো কয়েকজনকে রাখে, তারা তাকে ঘিরে রাখবে, যদি সেই ব্যক্তি বাধা দেয় তাহলে তাকে আঘাত করবে। এই যে এইভাবে প্রস্তুতি নিয়ে যখন সে চুরি করলো তখন শাস্তি হবে 382 ধারায়। তার মানে হচ্ছে 382 ধারার অপরাধটা কিন্তু আরেকটু বড়, এর জন্য তার শাস্তিটাও বেশি এবং কারাদণ্ডটা কি হবে?
সশ্রম কারাদণ্ড হবে। এই যে চুরি আমরা পড়লাম 378 থেকে 382 ধারা, সংজ্ঞা, ব্যাখ্যা, উদাহরণ এবং শাস্তি। এখান থেকে এমসিকিউ এবং রিটেনে যেভাবে প্রশ্ন আসুক আপনি এখন পারবেন, কারণ এর বাইরে প্রশ্ন আসার সুযোগ নেই। এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে তার দুই একটা আমি নমুনা বলছি। চুরির বিষয়বস্তু কোন ধরনের সম্পত্তি, স্থাবর নাকি অস্থাবর, ইতিপূর্বে প্রশ্ন এসেছে। তারপর বাসগৃহে চুরি করলে শাস্তি কি হবে, সেটা পরীক্ষায় এসেছে। আবার পরীক্ষায় আসতে পারে যে গাছ কাটার বিষয়টা, যে এটাও পরীক্ষায় এসেছে, কিন্তু আগামী তো আসতে পারে যে যদি অন্যের জমিতে এরকম গাছ কাটা হয় সেটা চুরি হিসাবে গণ্য হবে কিনা। আবার পরীক্ষায় এসেছে হাইওয়ে রোডে কেউ আংটি কুড়িয়ে পেল, সেটা চুরি হয়েছে কিনা, সেটা কিন্তু চুরি হয়নি। তাহলে খেয়াল করেন এই যে পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেগুলো কিন্তু বেশিরভাগই উদাহরণগুলো থেকে আসে। অনেক সময় হুবহু আসে, অনেক সময় ঘুরিয়ে ফিরিয়ে আসে। তার মানে হচ্ছে আপনি এভাবে পড়লে প্রত্যেকটা বিষয় থেকে যদি এভাবে পড়েন তাহলে প্রত্যেকটা বিষয় থেকে এরকম প্রশ্ন আসলে আপনি অ্যান্সার করতে পারবেন। আমি আজকে চুরির বিষয়টা আলোচনা করে আপনাদেরকে নমুনা দেখালাম যে বোনাফাইড ল একাডেমি যে কোর্স চালু করতে যাচ্ছে সেই কোর্সে কিভাবে পড়ানো হবে। আর আপনি যদি সময় নিয়ে এভাবে পড়েন ইনশাল্লাহ আপনি পাশ করে যাবেন, আপনাকে কেউ আটকাতে পারবে না। কারণ আপনার প্রস্তুতিটা হবে তখন একদম শতভাগ ভালোভাবে, সম্পূর্ণরূপে। বোনাফাইড ল একাডেমি আপনাদের জন্য যে কোর্সের আয়োজন করেছে সেই কোর্সে এমসিকিউ এবং রিটেন দুইটাই পড়ানো হবে এবং কোর্স ফি হচ্ছে 18,000 টাকা। যারা এখন ভর্তি হবেন তারা 3,000 টাকা ছাড় পাবেন। 15,000 টাকা দিয়ে আপনি এমসিকিউ এবং রিটেন দুটো কোর্স করতে পারবেন। সাথে পাচ্ছেন 4,000 টাকা মূল্যের ম্যাটেরিয়ালস সম্পূর্ণ ফ্রি। আর পড়ানোর ধরন কেমন হবে তার নমুনা তো দেখালাম। সুতরাং আর দেরি না করে ক্যাপশনে যে মোবাইল নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা ভর্তি হতে পারবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।